আজকে আমরা বিজয় জৈনের কথা বলবো। বিজয় জৈনের বাড়ি হচ্ছে মধ্যপ্রদেশের রায়সেনে এবং এই রায়সেনে মোটামুটি সবাই এই বিজয় জৈনকে খুব ভালো করে চেনে। কেন চেনে? সে ওখানকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, প্রপার্টির বিজনেস করে, জমি জমার বিজনেস করে, তার সাথে সাথে তার আরও একাধিক বিজনেস আছে। তো এই মানুষটা ছোটোবেলা থেকে অনেক লড়াই করে আজকে এই পর্যায়ে এসেছে। সে বিয়ে করেছে, তার সন্তানও আছে, একদম যে তার পার্সোনাল লাইফ আছে সেটা একদম পারফেক্ট। কিন্তু বিজয়ের লাইফটা এতটা সহজ আজকে যেমন আছে আজ থেকে বেশ কয়েক বছর আগেও ছিল না। তার একবার চোখে ইনফেকশন ধরা পড়ে এবং সেই চোখের ইনফেকশনের জন্য সে যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে বলে আপনার চোখে ইনফেকশন এমনভাবে ছড়িয়ে পড়েছে, আপনার ওই চোখটাকে রিমুভ করতে হবে, না হলে ইনফেকশন আপনার পুরো ব্রেনে ছড়িয়ে পড়বে। তো সেই কারণে তাকে অপারেশন করে ওই চোখটা সরিয়ে ফেলতে হয়। সাধারণত যাদের এই টাইপের অপারেশনগুলো হয় তারা ওখানে নকল পাথরের প্রস্থেটিক চোখ লাগায়। যেই জৈন তার লাইফে এত স্ট্রাগলের মধ্যে আস্তে আস্তে সুন্দরভাবে এগিয়ে গেছিল। তার বয়স হয়েছিল 48। 9 জুলাই 2026 সে বাড়ি থেকে কাজের জন্য বেরোয় সকালবেলা ব্রেকফাস্ট করে। সে যখন বাড়ি থেকে বেরোচ্ছে সে কাউকে বলেনি সে কোথায় যাচ্ছে। সকালবেলা ব্রেকফাস্ট করে, ওয়াইফের সাথে ছেলের সাথে নর্মাল কথা বলে ওই 8:30 পৌনে 9 নাগাদ সে বেরিয়ে যায়। এবং ওই যে সে বেরিয়ে গেল, দেন সে কোথায় গেল, কার সাথে দেখা করলো, কেউ সেটা জানে না। বিজয় জৈন যখনই বাইরে যেত অনেক সময় এরকম হতো যে সে অনেক দেরি করে বাড়ি ফিরত। তার বাড়ির লোকরাও এই জিনিসগুলো জানতো এবং এটা নিয়ে কোনো কমপ্লেনও করতো না। তার কারণ বিজয় জৈন যেহেতু একজন ব্যবসায়ী, তার অনেক ব্যবসার ডিলের জন্য ওখান থেকে 10, 15, 20, 50 ইভেন 100 কিলোমিটার দূরেও যেতে হতো। তো ফিরতে ফিরতে তার দেরি হতো। কিন্তু যেদিন তার দেরি হতো সে অন্তত তার ফ্যামিলিকে একটা ফোন করে জানিয়ে দিত। কিন্তু 9 জুলাই সে যখন বেরিয়েছিল সে কিছু বলে বেরোয়নি, উল্টো দিকে সে ফোনও করেনি। তার ফ্যামিলি যখন তাকে ফোন করে তার ফোনটা সুইচ অফ বলে এবং এই জায়গাতে এসে তার ফ্যামিলি সন্দেহ করতে থাকে যে বিজয় জৈনের ফোন তো কখনো বন্ধ থাকে না, ইভেন তার ফোনটা বন্ধ হলে সে সঙ্গে সঙ্গে সেটা চার্জ দেওয়ার ব্যবস্থা রাস্তাঘাটেই করে। তার কারণ তার ফোনের উপর তার ব্যবসার অনেক ডিলও ডিপেন্ড করে। এবার একদিন পার হয়ে গেছে। পরের দিন বিজয় জৈনের ফ্যামিলি থানাতে যায়। থানাতে গিয়ে রিপোর্ট লেখায়। যেহেতু ওই এরিয়ার একজন নামজাদা লোক ছিল এই বিজয়, সেই কারণে পুলিশ ইনস্ট্যান্ট অ্যাকশান নেয় এবং অ্যাকশান নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে। তার সাথে সাথে বিজয়ের যে ফ্যামিলি আছে তারাও আত্মীয়, বন্ধু বান্ধব সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। বিজয় জৈন কোথায় গেল এই ব্যাপারে কেউই কিছু বলতে পারছিল না। পুলিশ এবার আস্তে আস্তে কল ডিটেল রেকর্ড, সিসিটিভি ফুটেজ সমস্ত কিছু সংগ্রহ করে সেগুলো চেক করতে থাকে। আজকালকার দিনে পুলিশের যে কোনো তদন্তে পুলিশের মাথায় কোনো নিখোঁজ হয়েছে, কেউ মারা গেছে, এইসব কেসে প্রথম খটকা লাগে যে এই ব্যক্তির কি কোনো পরকীয়া সম্পর্ক আছে। তো বিজয় জৈনের কি কোনো পরকীয়া সম্পর্ক ছিল? সেই ব্যাপারে যখন পুলিশ তদন্ত করে তখন তারা জানতে পারে যে না, বিজয় জৈন একদম ফ্যামিলি মানুষ ছিল, তার একটু টাকার লোভ ছিল, এছাড়া তার কোনো নারী সম্পর্ক ছিল না। তার মানে কি বিজয় জৈনের যে ওয়াইফ আছে তার সাথে কারোর পরকীয়া কোনো সম্পর্ক আছে। এই ব্যাপারটাও যখন ভালো করে তদন্ত করা হয় দেখা যায় বিজয়ের ওয়াইফও একদম গৃহিণী, তার কোনো কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। এবার বিজয় জৈনের ছেলের উপর গিয়ে পড়ে সন্দেহ, সে কি তার বাবাকে জমি জমার কারণে মারল। সেই ব্যাপারটাও ভালো করে চেক করতে তারা দেখে যে বিজয় জৈনের ছেলের সাথে তেমন কোনো টাসেল বিজয় জৈনের ছিল না। তাহলে বিজয়ের কোনো ব্যবসায়িক কম্পিটিটর ছিল, সে হয়তো তাকে গায়েব করে দিয়েছে, মেরে দিয়েছে। এই ব্যাপারে তদন্ত করার পরেও পুলিশ তেমন কোনো কিছু ক্লু পায়নি।
শেষে এসে পুলিশ ভাবে যেহেতু বিজয়ের অনেক টাকা পয়সা ছিল, লোকাল এরিয়ার মানুষজন তাকে খুব ভালোভাবে জানতো বিত্তবান মানুষ হিসাবে, সেহেতু লোকাল এরিয়া কোনো নিয়ারেস্ট আত্মীয় বন্ধু বান্ধব তাকে কিডন্যাপ করলো, তো সেই ক্ষেত্রে তো অন্তত বাড়িতে একটা ফোন আসবে র্যানসামের জন্য। সেই ফোনও আসেনি। এদিকে বিজয়ের যে ছেলে আছে, ওয়াইফ আছে, তার যে বন্ধু বান্ধব আছে, তাদের ফোন কিন্তু অলরেডি পুলিশ ট্যাপ করা শুরু করেছে। পুলিশ সিসিটিভিও দেখা শুরু করেছে। একটা দুটো সিসিটিভিতে বিজয়কে দেখা যায়। যেহেতু মধ্যপ্রদেশের রায়সেন সেরকম কোনো বড় শহর না, সেহেতু ওখানে তেমন কোনো সিসিটিভি ছিলও না। যে কটা ছিল, যে কটাতে বিজয়কে দেখা গেছে, সেখানে কোনো ক্লু পুলিশ পায় না। এবার কল ডিটেল রেকর্ড পুলিশ চেক করতে থাকে। যত নাম্বারের সাথে বিজয় কথা বলেছিল বেশিরভাগই ব্যবসায়ী, বন্ধুবান্ধব, আত্মীয়, ছেলে, ওয়াইফ এদের সাথেই ছিল। কিন্তু কয়েকটা নাম্বারের উপর পুলিশের গিয়ে সন্দেহ পড়ে। 6 দিন অলরেডি হয়ে গেছে, পুলিশের উপর প্রচণ্ড চাপ পড়ছে। পুলিশ 24 ঘন্টা ধরে কাজ করছে। এর মাঝেই 16 তারিখ সকালবেলা হঠাৎই পুলিশের কাছে এক ফোন আসে। ফোনটা করে এক কৃষক এবং সে বলে যে স্যার, আমি নদীর তীরে এসেছিলাম, বালির মধ্যে আমি কিছু একটা জিনিস দেখছি। তখন পুলিশ বলে যে তুমি কি দেখছো? সে বলে যে কুকুরে কিছু একটা জিনিস ছিঁড়ে বুড়ে খাচ্ছে এবং এটা দেখে আমার যতদূর সম্ভব একটা মানুষের শরীর বলেই মনে হচ্ছে। পুলিশ সঙ্গে সঙ্গে ওই এরিয়াতে পৌঁছায়। নদীর নাম ছিল পার্শিয়া নদী। এবার ওই পার্শিয়া নদীর যে বালির তীর আছে সেখান থেকে একটা বডি পুলিশ উদ্ধার করে সেটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবার ওই বডিটা ওখানে আছে নিয়ার অ্যাবাউট 6-7 দিন ধরে, এটা পুলিশ বেসিকভাবে বুঝতে পারে। দেন যখন ময়না তদন্তের টেবিলে এই বডিটাকে নিয়ে যাওয়া হয়, ফরেন্সিক এক্সপার্টরা দেখা মাত্রই বলে যে এর মৃত্যু 6-7 দিন আগে হয়েছে এবং মাথার পিছনে একটা বড় আঘাত আছে। এই জায়গাতে এসে পুলিশ বুঝতে পারে এটা একটা খুন। হয় এই বডিটা জলের তোড়ে ভেসে এসেছে, দেন জল সরে গেছে, বডিটা উঠেছে, অথবা এটাও হতে পারে কেউ এই মানুষটাকে মেরে এখানে পুঁতে দিয়েছে। ওই যে নদীর পাড় ছিল সেখান থেকে জাস্ট 50 মিটার দূরেই পুলিশ একটা জিনিস খুঁজে পায়, সেটা হচ্ছে যে কিছু কালো জাদু করার জিনিসপত্র। কেউ যেন ওই নদীর তীরে বসে কালো জাদু টাইপের কিছু একটা করেছে। যাই হোক, দুটো ঘটনা আলাদা ঘটনা হতে পারে, আবার দুটো ঘটনার মধ্যে মিলও থাকতে পারে। এবার যেহেতু রায়সানের এক বড় বিজনেসম্যান বিজয় সে মিসিং ছিল 6-7 দিন ধরে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেহেতু তার ফ্যামিলিকে ডাকা হয় আইডেন্টিফাই করার জন্য। এবং আইডেন্টিফাই করতে এসে তারা বলে যে বিজয় যেদিন বাড়ি থেকে বেরিয়েছিল সেদিন সে যে ড্রেসটা পরেছিল সেই ড্রেসটাই পরে আছে ওই মৃতদেহটা। তো মোটামুটি 50% কনফার্ম হয়ে যাওয়া যায় যে ওই মৃতদেহটা বিজয় জৈনের হবে। তারপর বিজয় জৈনের ফ্যামিলি বলে যে বিজয়ের একটা চোখ খারাপ হয়ে গেছিল, সেখানে সে একটা নকল প্রস্থেটিক চোখ পরতো, সেই বডিরও ওই রকমই একটা চোখ আছে। তো সেই সময় ডিএনএ টেস্ট ছাড়াই এটা মোটামুটি 100% কনফার্ম হয়ে যায় ওটা বিজয় জৈনের বডি। এবার বিজয় জৈন ওই নদীর পাড়ে কি করে গেল? সে কি নিজে গেল, নাকি তাকে কেউ নিয়ে গেল, নাকি ওই যে নদী আছে ওই নদীর কোনো এক প্রান্তে তাকে কেউ মেরে ফেলে দিয়েছে, দেন ওখানে ভেসে এসেছে? এই সমস্ত অ্যাঙ্গেলে এবার পুলিশ তদন্ত করা শুরু করে। পুলিশ সমস্ত কিছু অলরেডি কিন্তু এই কয়েকদিনে চেক করে নিয়েছিল। তাদের কল ডিটেল রেকর্ডটা চেক করা চলছিল এবং এই কল ডিটেল রেকর্ডে যে কজনের উপর পুলিশের সন্দেহ হয় এই প্রত্যেককে এক এক করে ডাকতে থাকে। যেহেতু এটা একটা খুনের ঘটনা, আগে ছিল একটা মিসিং ঘটনা, সেহেতু বিজয় জৈনের বাড়িতে পুলিশ গিয়ে সমস্ত ঘরগুলো এক এক করে চেক করতে থাকে এবং চেক করতেই একটা জায়গায় গিয়ে তারা থ মেরে যায়। বিজয় জৈনের বাড়িতে একটা ঘরে কিছু কালো জাদু করার জিনিসপত্র আছে, তার সাথে সাথে ওই ঘরে নিয়ার অ্যাবাউট 3-4টে দুমুখো সাপ আছে। এবার আপনারা শুনে বলবেন দুমুখো সাপ এই পৃথিবীতে হয় না। আমি বলবো হয়।
তাদের মাধ্যমে কোনো জাদু হয় না, কোনো টাকা পয়সা আসে না, কোনো কিছু হয় না, ওগুলো কুসংস্কার। কিন্তু দুমুখো সাপ এই পৃথিবীতে আছে, ভারতে আছে, এবং তাদের নাম হচ্ছে রেড স্যান্ড বোয়া। এবার এই সাপ ওখানে 3-4টে কেন, এটা দেখে তো পুলিশ অবাক হয়ে যায়। ফ্যামিলির লোককে যখন জিজ্ঞাসা করা হয় তখন ফ্যামিলির লোক বলে ওই ঘরে আমরা যেতে পারতাম না, ওই ঘরের চাবি একমাত্র বিজয় জৈনের কাছেই থাকতো। তো সেই ক্ষেত্রে পুলিশ আবারও ওই ঘরটা ভালো করে চেক করতে তারা দেখে 3-4টে কচ্ছপ ওই ঘরে আছে, এবং কচ্ছপগুলো খুবই রেয়ার প্রজাতির। এই কচ্ছপগুলো হচ্ছে 12 নখের কচ্ছপ। যারা কালো জাদু করে বা কালো জাদুর ব্যাপারে মোটামুটি জানে বা পড়াশুনো করেছে, তারা জানে কালো জাদুতে এই 12 নখের কচ্ছপ, দুমুখো সাপ, এই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্স রাখে। এবার পুলিশ 2-2 4 করছে। বিজয়ের খুনি হয়েছে, মোস্ট প্রবাবলি নদীর পাড়েই তাকে মারা হয়েছে এবং মেরে ওখানেই কোনোভাবে পুঁতে রেখেছে। দেন কয়েকদিন পর কুকুর ওই বালি খুঁড়ে বডিটা বার করে। দেন হয়তো ওই কৃষক দেখেছে এবং ওই নদীর পাড়েই হয়তো কালো জাদু সংক্রান্ত কোনো এক কারণে সে গেছিল। ওই কারণে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে মাত্র 50 মিটার দূরেই পাওয়া গেছিল কালো জাদু করার কিছু জিনিসপত্র, যেন ওখানে কেউ কালো জাদু করেছে। পুলিশ এবার এই ঘটনাটাকে আরও বিভিন্ন অ্যাঙ্গেলে তদন্ত করতে শুরু করে। কল ডিটেল রেকর্ডে যাদের নাম সন্দেহের তালিকায় এনেছিল পুলিশ, তাদের মধ্যে একজন ছিল প্রহ্লাদ সাউ। এবার এই প্রহ্লাদ সাউয়ের ব্যাপারে ওই এরিয়াতে একটা কথা প্রচলিত আছে যে প্রহ্লাদ সাউ একটু জাদুটোনা করে। যখন পুলিশ তার কাছে পৌঁছায় সে বলে যে স্যার, আমি জাদুটোনা তো করতাম, কিন্তু সেটা এখন আর করি না, আমি দীর্ঘদিন ওই সমস্ত জিনিস ছেড়ে দিয়েছি। তখন পুলিশ বলে তোমার রিলেশন বিজয় জৈনের সাথে কি আছে? তখন সে বলে বিজয় জৈন এখানকার বড় ব্যবসায়ী, তার সাথে আমার ব্যবসায়িক সূত্রেই পরিচিতি। আমি জমির দালালি করতাম, কোথাও ভালো জমি পেলে এই বিজয় জৈনকে বলতাম, বিজয় জৈন সেটা গিয়ে কিনতো এবং আমাকে কমিশন দিত। তো পুলিশ ভাবতে থাকে এক তো কালো জাদুর অ্যাঙ্গেল, দ্বিতীয়ত টাকার অ্যাঙ্গেলও এখানে হতে পারে। তো সেই ক্ষেত্রে পুলিশ প্রহ্লাদ সাউকে একটু ভালো মতন টনিক দিয়ে যেই জিজ্ঞাসাবাদ করে, একটা টাইমে গিয়ে প্রহ্লাদ সাউ ভেঙে পড়ে। এবং এখানে গিয়ে যে ঘটনা বা বলতে পারেন যে গল্পের উন্মোচন হবে সেটা জেনে আপনারা অবাক হবেন। যে বিজয় জৈনকে আপনারা শুধুমাত্র একজন ব্যবসায়ী ভাবছিলেন, সে শুধুমাত্র ব্যবসায়ী ছিল না, তার আরও বড় বড় প্ল্যান ছিল। বলতে পারেন গুপ্তধন খোঁজার বিষয়ে সে প্রচণ্ডভাবেই আগ্রহী ছিল, এবং এই কারণে সে যে কাউকে মারতেও একবারও পিছুপা হবে না। কিন্তু যে মানুষটা কাউকে মারতে পিছুপা হবে না, সে নিজে কি করে মারা গেল, কি করে প্রহ্লাদ সাউ তাকে মারল, তার সাথে আর কে কে জড়িত আছে? প্রহ্লাদ সাউকে অ্যারেস্ট করার পর, তাকে টনিক দেওয়ার পর সে আরও 2টো নাম বলে। একটা নাম হচ্ছে প্রহ্লাদ সাউয়ের নিজের ছেলে, তাকেও পুলিশ অ্যারেস্ট করে আনে, এবং আর একটা নাম হচ্ছে করিম খান। এই করিম খানও কোথাও না কোথাও এই জাদুটোনা করতো, তো তাকেও নিয়ে আসা হয়। 3জনকে একদম সামনাসামনি বসিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে, এবং সেই জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে 3জনই স্বীকার করে নেয় তারা বিজয় জৈনকে বোকা বানিয়েছে গুপ্তধনের নামে, তার সাথে সাথে তাকে হত্যাও করেছে। পুরো ঘটনাটা কি সেটা পর্যায়ক্রমে এক এক করে আমরা জানতে শুরু করি। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে এই বিজয় জৈন বড় হয়েছে, দেন পয়সা কড়ি কামিয়েছে, কিন্তু অনেক পয়সা কড়ি কামানোর পরেও তার মনে একটা শখ জাগে। বলতে পারেন এক্স্যাক্টলি টাকা পয়সার শখ হলেও এটা না খোঁজা বা ডিসকভার করা বা অ্যাডভেঞ্চার করার শখ, সেটা হচ্ছে গুপ্তধন খুঁজে পাওয়ার শখ। সে বেশ কয়েক বছর আগে কোথাও কোনো একটা নিউজে শুনেছিল কোনো একটা জায়গা থেকে গুপ্তধন কিছু পরিমাণে, মানে অনেক হাজার বছর পুরনো কিছু সোনার কয়েন, কিছু তামার কয়েন, রূপোর কয়েন, এগুলো পাওয়া গেছে। এগুলোকেই সেই সময়কার হিসাবে গুপ্তধন বলা হতো। এবার সেইগুলো অনেক রাজারা লুকিয়ে রাখতো, সেটাই খুঁজতে হবে এই বিজয় জৈনের। বিজয় জৈন নিজের মতন করে এক এক করে খুঁজতে থাকে। একটা সময় তার পরিচয় হয় প্রহ্লাদ সাউয়ের সাথে। প্রহ্লাদ সাউ দেখে এই বিজয় জৈন বেশ বড় লোক,
তো তার কাছ থেকে নানান রকমভাবে এই সমস্ত গুপ্তধন খোঁজার প্ল্যান করে সে টাকা লুটতে থাকে। আজ এই করতে হবে, কাল ওই করতে হবে, তোমাকে দুমুখ সাপ রাখতে হবে, তোমাকে 12 নখওয়ালা কচ্ছপ রাখতে হবে। এই সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই প্রহ্লাদ সাহুই করছিল এবং চড়া দামে সেইগুলো বিজয় জৈন এক এক করে কিনছিল। সে এই নিয়ে পড়াশুনো শুরু করেছিল। তারপর হঠাৎই একদিন প্রহ্লাদ সাহু বলে যে একটা মানুষকে শেষ করতে হবে, তাহলেই আমরা গুপ্তধনের সন্ধান পাব। সেই মোতাবেক বিজয় জৈন সেই একটা মানুষকে খুঁজতে শুরু করে, কিন্তু সে তো আর খুঁজে পায় না। উল্টো দিকে প্রহ্লাদ সাহু, তাকে আপাত দৃষ্টিতে আপনাদের মনে হচ্ছে একটা ফ্রড, কিন্তু সে ফ্রড হলেও তারও মনে মনে একটা গুপ্তধন পাওয়ার ইচ্ছা ছিল। তো তার মেনলি দরকার কি ছিল? একটা মানুষকে শেষ করা। এবার সেই মানুষটা সে কোথায় পাবে? তার কাছে তো বিজয় জৈনের মতন পয়সা করিও নেই। তো সেই ক্ষেত্রে প্রহ্লাদ সাহুয়ের প্রথম নজরে আসে এই বিজয় জৈন। এবার বিজয় জৈনকে সে মারবে, কি করে মারবে? একা তো মারতে পারবে না। তো সে তার ছেলেকে করিম খানকে এই পুরো প্ল্যানটা বোঝায় এবং 9 জুলাই তারা এই সমস্ত কর্মকাণ্ড করার কথা ভাবে। দেন সে ফোন করে বিজয় জৈনকে, সে বলে যে আজকেই গুপ্তধন পাওয়া যাবে এবং আজকেই আমাদের কালো জাদু করতে হবে। একটা মানুষ আমরা জোগাড় করে ফেলেছি। দেন তারা ওই নদীর পাড়ে যায়, গিয়ে কালো জাদুর সমস্ত কর্মকাণ্ড শুরু করে। একটা সময় এই বিজয় জৈনকে প্রসাদ খেতে দেওয়া হয়, সবাইকেই দেওয়া হয়েছিল, সবাইকে নর্মাল প্রসাদ দেওয়া হয়েছিল। আর বিজয় জৈনকে যে প্রসাদ দেওয়া হয়েছিল তার মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। দেন সে সেটা খেতেই যখন চুপচাপ চোখ বন্ধ করে ওই কালো জাদুতে পুরো মেতে আছে, সে হঠাৎই বলে বসে যে মানুষটাকে আমরা শেষ করব সে কোথায়? তখন প্রহ্লাদ বলে আসছে আসছে, ওয়েট করো একটু। সে আবার ধ্যানে মগ্ন হয়ে যায়। সেই সময় প্রহ্লাদ সাহু চোখ খুলে তার ছেলে এবং করিম খানকে ইশারা করে। তারা একটা হাতুড়ি দিয়ে জোরে মাথায় মারে বিজয় জৈনের এবং বিজয় জৈন এক আঘাতেই মারা যায়। তারপর ওই বালির চরেই তাকে পুঁতে দেয় অ্যান্ড দেন তারা চলে যায়। গুপ্তধন তারা আজকাল পশু পেয়েই যাবে, তার কারণ একটা মানুষকে তারা এই কারণে শেষ করে দিয়েছে। বাদবাকি সমস্ত কিছু তো তাদের কাছে আছেই। আমার মনে একটা বড় সন্দেহ আছে। সেই সন্দেহ হচ্ছে যে প্রহ্লাদ সাহু এই পুরো ঘটনাটা শুনিয়েছে এবং এই যে প্রহ্লাদ সাহু টাইপের মানুষ আছে যারা এইসব কালো জাদু করেছে এবং যাদের হাতে মেনলি রক্ত লেগে গেছে, তারা প্রথমবার যখন পুলিশের কাছে ধরা পড়ে, কোনো খুনের কারণে যদি ধরা পড়ে, তাহলে তারা এমন না যে ওটাই তাদের প্রথম কেস, তারা হয়তো আগেও অনেক কর্মকাণ্ড ঘটিয়ে ফেলেছে। বিজয় জৈনও এইরকম কোনো কর্মকাণ্ড আগে ঘটিয়ে থাকতে পারে। পুলিশ যদি এই কেসটাকে আরও ভালো করে তদন্ত করে, তাহলে আমার কোথাও না কোথাও একটা গাট ফিলিং বলছে যে এই বিজয় জৈন হয় আগে কাউকে মেরেছে, নয়তো এরা সবাই মিলে, মানে প্রহ্লাদ সাহু, বিজয় জৈন, এরা সবাই মিলে হয়তো আগে কাউকে মেরেছে। আর যদি আগে কাউকে নাও মেরে থাকে, দেন নেক্সট এই ওষুধে যদি কাজ না হতো, তাহলে প্রহ্লাদ সাহু, তার ছেলে এবং করিম খান তারা মিলে হয়তো আরও 2-3 জনকে এইভাবে মারতো, দেন জায়গা চেঞ্জ করতো, তারপর আবারও কাউকে মারতো। দেন আমাদের নিউজে বড় বড় করে আসতো যে এই রাজ্যের এইখান থেকে একটা সিরিয়াল কিলার ধরা পড়েছে। এবার এই সমস্ত কিছু যে আমি বললাম, এটা আমার নিজের মনে হয়েছে, কিন্তু এই মনে হওয়ার পিছনেও তো একটা যুক্তি থাকার কথা। সেটা কি? সেটা হচ্ছে যে কোনো মানুষের যদি অঙ্গহানি হয়, তাহলে তাকে কালো জাদুতে শেষ করলেও কালো জাদুর মাধ্যমে যে গুপ্তধন বা যা পাওয়ার আশা করা হচ্ছে সেটা পাওয়া যাবে না। তো সেহেতু প্রহ্লাদ সাহু এটা নিশ্চয়ই জানতো। সে তাহলে এটা কেন করলো? তাহলে এর পিছনে কি অন্য কোনো কারণ আছে? এখানে কি কোনো নারী সঙ্গের ব্যাপার আছে? এই জিনিসগুলো পুলিশ আরও যদি খতিয়ে দেখে, আমার তো মনে হয় না দেখবে, তাহলে আরও অনেক রহস্য বেরিয়ে আসতে পারে। তো এই ছিল আজকের একটা মিস্টেরিয়াস ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।